গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। একদিনের কথা জীবনে কখনো ভুলিব না। মনে আছে সেদিন দোল পূর্ণিমা, কাছারির সিপাহীরা ছুরি চাহিয়া লইয়া সারাদিন ঢোল বাজাইয়া হোলি খেলিয়াছে। সন্ধ্যার সময়ও নাচ গানি বিরামময় দেখিয়া আমি নিজের ঘরের টেবিলে আলো জ্বালাইয়া অনেক রাত পর্যন্ত হেড অফিসের জন্য চিঠিপত্র লিখিলাম। কাজ শেষ হইতেই ঘড়ির দিকে চাহিয়া দেখি রাত প্রায় 1টা বাজে। শীতে জমিয়া যাইবার উপক্রম হইয়াছে। একটা সিগারেট ধরাইয়া জানলা দিয়া বাহিরের দিকে উকি মারিয়া মুগ্ধ ও বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিলাম। যে জিনিসটা আমাকে মুগ্ধ করিল তাহা পূর্ণিমা নিশীথিনী অবর্ণীয় জ্যোৎস্না। হয়তো যতদিন আসিয়াছি শীতকাল বলিয়া গভীর রাত্রে কখনো বাহিরে আসি নাই, কিংবা অন্য যে কোনো কারণেই হোক ফুলকিয়া বৈহারে পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রির রূপ এই আমি প্রথম দেখিলাম। দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। সিপাহীরা সারাদিন আমোদ প্রমোদের পরে ক্লান্ত দেহে ঘুমাইয়া পড়িয়াছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথ রাত্রি। সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা নাই। কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই। এখানে খুব বড় বড় গাছ নাই, ছোটখাটো বনঝাউ ও জ্যোৎস্না এবং কাশবন তাহাতে তেমন ছাওয়া হয় না। চকচকে সাদা বালি মেশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধশুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে যাহা দেখিলে মনে কেমন ভয় হয়। মনে কেমন যেন একটা উদাস বাঁধনহীন মুক্ত ভাব মন হু হু করিয়া উঠে। চারিধারে চাহিয়া সেই নীরব নিশীথ রাত্রে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হইল এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্না আলোকে পরিদের বিচরণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। তাহার পর ফুলকিয়া বৈহারে জ্যোৎস্না রাত্রি কতবার দেখিয়াছি। ফাল্গুনের মাঝামাঝি যখন দুদলি ফুল ফুটিয়া সমস্ত প্রান্তরে যেন রঙিন ফুলে গালিচা বিছাইয়া দেয়, তখন কত জ্যোৎস্না শুভ্র রাত্রে বাতাসে দুদলি ফুলের মিষ্টি সুবাস প্রাণ ভরিয়া আঘ্রাণ করিয়াছি। প্রত্যেকবারই মনে হইয়াছে জ্যোৎস্না যে এত অপরূপ হইতে পারে, মনে এমন ভয় মিশ্রিত উদাস ভাব আনিতে পারে, বাংলাদেশে থাকিতে তাহা তো কোনোদিনই ভাবি নাই। ফুলকিয়া সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা দেবার চেষ্টা করিব না। সেরূপ সৌন্দর্য লোকের সহিত প্রত্যক্ষ পরিচয় যতদিন না হয় ততদিন শুধু কানে শুনিয়া বা লেখা পড়িয়া তাহা উপলব্ধি করা যাইবে না, করা সম্ভব নয়। অমন মুক্ত আকাশ, অমন নিস্তব্ধতা, অমন নির্জনতা, অমন দিগদিগন্ত বিসর্পিত বনানীর মধ্যেই শুধু অমন্তর রূপলোক ফুটিয়া ওঠে। জীবনে একবারও সে জ্যোৎস্না রাত্রি দেখা উচিত, যে না দেখিয়াছে ভগবানের সৃষ্টির একটি অপূর্ব রূপ তাহার নিকট চির অপরিচিত রহিয়া গেল। একদিন ডিহি আজমাবাদের সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার সময় সন্ধ্যার মুখবনের মধ্যে পথ হারাইয়া ফেলিলাম। বনের ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উঁচু জঙ্গলাবৃত্ত বালিয়ার টিলা, তারপরে 2টি টিলার মধ্যবর্তী ছোটখাটো উপত্যকা। জঙ্গলের কিন্তু কোথাও কোনো বিরাম নাই। টিলার মাথায় উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিলাম যদি কোনো দিকে কাছারি মহাবীরের ধ্বজার আলো দেখা যায়। কোনো দিকে আলোর চিহ্নও নাই, শুধু উঁচু উঁচু টিলা ও ঝাউবন আর কাশবন, মাঝে মাঝে শাল ও আসান গাছেরও বন আছে। 2 ঘন্টা ঘুরিয়াও যখন জঙ্গলে কুলকিনারা পাইলাম না, তখন হঠাৎ মনে পড়িল নক্ষত্র দেখিয়া দিক ঠিক করি না কেন। গ্রীষ্মকাল কালপুরুষ দেখিয়ে প্রায় মাথার উপর রহিয়াছে। বুঝিতে পারিলাম না কোন দিক হইতে আসিয়া কালপুরুষ মাথার উপর উঠিয়াছে। সপ্তসীম মণ্ডল খুঁজিয়া পাইলাম না। সুতরাং নক্ষত্রের সাহায্যে দিক নিরূপণে আশা পরিত্যাগ করিয়া ঘোড়াকে ইচ্ছামতো ছাড়িয়া দিলাম। মাইল 2 গিয়া জঙ্গলের মধ্যে একটা আলো দেখা গেল। আলো লক্ষ্য করিয়া সেখানে উপস্থিত হইয়া দেখিলাম জঙ্গলের মধ্যে 20 বর্গ হাত আন্দাজ পরিষ্কার স্থানে একটা খুব নিচু ঘাসের খুপড়ি। কুড়ির সামনে গ্রীষ্মের দিনেও আগুন জ্বালানো। আগুনের নিকট হইতে একটু দূরে একটা লোক বসিয়া কি করিতেছে। আমার ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া লোকটি চমকাইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কে? তারপরেই আমার চিনতে পারিয়া তাড়াতাড়ি কাছে আসিল ও আমাকে খুব খাতির করিয়া ঘোড়া হইতে নামাইল। পরিশ্রান্ত হইয়াছিলাম। প্রায় 6 ঘন্টা আছে ঘোড়ার উপর, কারণ সার্ভে ক্যাম্পেও আমিনের পিছু পিছু ঘোড়ায় টোটো করিয়া জঙ্গলের মধ্যে ঘুরিয়াছি। লোকটা প্রদত্ত একটা ঘাসের চাটাইয়ে বসিলাম।
জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? লোকটা বলিল, গনু মাহাতো, জাতি গঙ্গাত। এই অঞ্চলে গাঙ্গত জাতির উপজীবিকা চাষবাস ও পশুপালন, তাহা আমি এতদিনে জানিয়াছিলাম। কিন্তু এই লোকটা এই জনহীন গভীর বনের মধ্যে একা কি করে? বলিলাম, তুমি এখানে কি করো? তোমার বাড়ি কোথায়? হুজুর, মহিষ চড়াই। আমার ঘর এখান থেকে 10 ক্রোশ উত্তরে ধরমপুর, লসমুনিয়া টোলা। নিজের মহিষ? কতগুলো আছে? লোকটা গর্বের সুরে বলিল, 5টা মহিষ আছে হুজুর। 5টা মহিষ? দস্তুর মতো অবাক হইলাম। 10 ক্রোশ দূরে গ্রাম হইতে 5টা মাত্র মহিষ সম্বল করিয়া লোকটি এই বিজন বনের মধ্যে মহিষ চড়ি খাজনা দিয়া একা খুপড়ি বাঁধিয়া মহিষ চড়ায় দিনের পর দিন, মাসের পর মাস। এই ছোট্ট খুপড়িটাতে কি করিয়া সময় কাটায়? কলিকাতা হইতে নতুন আসিয়াছি, শহরের থিয়েটার বায়োস্কোপে লালিত যুবক আমি, বুঝিতে পারিলাম না। কিন্তু এদেশে অভিজ্ঞতা আরো বেশি হলে বুঝিয়াছিলাম কেন গনু মাহাতো ওভাবে থাকে। তাহার অন্য কোনো কারণ নাই ইহা ছাড়া যে গনু মাহাতো জীবনের ধারণাই এইরূপ। যখন তাহার 5টি মহিষ তখন তাহাদের চড়াইতে হইবে, এবং যখন চড়াইতে হইবে তখন জঙ্গলে আছে কুড়ে বাঁধিয়া একা থাকিতে হইবে। এ অত্যন্ত সাধারণ কথা, ইহার মধ্যে আশ্চর্য হইবার কি আছে? গনু কাঁচা শালপাতে একটা লম্বা পিকা বা চুরুট তৈরি করিয়া আমার হাতে সসম্ভ্রমে দিয়া আমায় অভ্যর্থনা করিল। আগুনের আলোতে উহার মুখ দেখিলাম, বেশ চওড়া কপাল, উঁচু নাক, রং কালো, মুখশ্রী সরল, শান্ত চোখের দৃষ্টি। বয়স 60-এর উপর হইবে, মাথা চুল একটিও কালো নাই, কিন্তু শরীর এমন সুগঠিত যে এই বয়সে প্রত্যেকটি মাংসপেশি আলাদা করিয়া গুনিয়া লওয়া যায়। গনু আগুনে আরো বেশি কাঠ ফেলিয়া দিয়া নিজেও একটি শালপাতার পিকা ধরাইল। আগুনের আভায় খুপড়ির মধ্যে 1-8খানা পিতলের বাসন চকচক করিতেছে। আগুনের কুণ্ডের মণ্ডলীর বাহিরে ঘোরতর অন্ধকার ও ঘন বন। বলিলাম, গনু, একা এখানে থাকো, জন্তু জানোয়ারে ভয় করে না? গনু বলিল, ভয় ডর করলে আমাদের কি চলে হুজুর? আমাদের যখন এই ব্যবসা, সেদিন তো রাত্রে আমার খুপড়ির পেছনে বাঘ এসেছিল। মহিষে 2টো বাচ্চা আছে, ওদের ওপর তাক। শব্দ শুনে রাত্রে উঠে টিন বাজাই, মশাল জ্বালি, চিৎকার করি। রাত্রে ঘুম হলো না হুজুর। শীতকালে তো সারা রাত এই বনে কেউ থাকে। খাও কি এখানে? দোকান টোকান তো নেই, জিনিসপত্র পাও কোথায়? চাল ডাল? হুজুর, দোকানে জিনিস কিনবার মতো পয়সা কি আমাদের আছে? না আমরা বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাই। এই জঙ্গলের পেছনে আমার 2 বিঘে খেরি ক্ষেত আছে। খেরির দানা সিদ্ধ, আর জঙ্গলে বাথুয়া শাক হয়, তাই সিদ্ধ, আর একটু লুন, এই খাই। ফাগুন মাসে জঙ্গলে গুর্মি ফল ফলে, লুন দিয়ে কাঁচা খেতে বেশ লাগে। লতানে গাছ, ছোট ছোট কাকুরের মতো ফল হয়। সে সময় 1 মাস এই অঞ্চলের যত গরিব লোক গুর্মি ফল খেয়ে কাটিয়ে দেয়। দলে দলে ছেলে মেয়ে আসবে জঙ্গলে গুর্মি তুলতে। জিজ্ঞাসা করিলাম, রোজ রোজ খেরির দানা সিদ্ধ আর বাথুয়া শাক ভালো লাগে? কি করব হুজুর, আমরা গরিব লোক, বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাবো না কোথায়? ভাত এই অঞ্চলের মধ্যে কেবল রাসবিহারী সিং আর নন্দলাল পাড়ে খায় 2 বেলা। সারাদিন মহিষের পেছনে ভূতের মতন খাটি হুজুর। সন্ধ্যের সময় ফিরি যখন, তখন এত খিদে পায় যে যা পাই খেতে তাই ভালো লাগে। গনুকে বলিলাম, কলকাতা শহর দেখেছ গনু? না হুজুর, কানে শুনেছি। ভাগলপুর শহরে একবার গিয়েছি, বড় ভারী শহর। ওখানে হাওয়ায় গাড়ি দেখেছি, বড় তাজ্জব চিজ হুজুর। ঘোড়া নেই, কিছু নেই, আপনা আপনি রাস্তা দিয়ে চলছে। এই বয়সে উহার স্বাস্থ্য দেখিয়া অবাক হইলাম। সাহস যে আছে ইচ্ছা, ইহা মনে স্বীকার করতে হইল। গনু জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মহিষ কয়টি। তাদের দুধ অবশ্য এই জঙ্গলে কে কিনিবে? দুধ হইতে মাখন তুলিয়া ঘি করে ও 2-3 মাসের ঘি একত্রে জমায়া 9 মাইল দূরবর্তী ধরমপুরে বাজারে মারোয়ারিদের নিকট বিক্রয় করিয়া আসে। আর থাকিবার মধ্যে ওই 2 বিঘা খেরি, অর্থাৎ শ্যামা ঘাসের ক্ষেত, যার দানা সিদ্ধ এই অঞ্চলের প্রায় সকল গরিবের লোকেরই একটা প্রধান খাদ্য। গনু সে রাত্রি আমাকে কাছারিতে পৌঁছাইয়া দিল। কিন্তু গনুকে আমার এত ভালো লাগে যে কতবার শান্ত বৈকালে তাহার খুপড়ির সামনে আগুন পোহাইতে পোহাইতে গল্প করিয়া কাটাইয়াছি। ওদেশের নানারূপ তথ্য গনুর কাছে যেরূপ শুনিয়াছিলাম, অত কেউ দিতে পারে নাই। গনুর মুখ থেকে
কত অদ্ভুত কথা শুনিতাম। উড়কুক সাপের কথা, জীবন্ত পাথর ও আতুরে ছেলে হাঁটিয়া বেড়াইবার কথা ইত্যাদি। ও নির্জন জঙ্গলে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে গৌণ সেসব গল্প অতি উপাদেয় ও অতি রহস্যময় লাগিত। আমি জানি কলকাতা শহরে বসিয়া সেসব গল্প শুনিলে তাহা আজগুবিও মিথ্যা মনে হইতে বাধ্য। যেখানে সেখানে যে কোনো গল্প শোনা চলে না। গল্প শুনিবার পটভূমি ও পারিপার্শ্বিক অবস্থার উপর উহার মাধুর্য যে কতখানি নির্ভর করে তাহা গল্পপ্রিয় ব্যক্তি মাত্রই জানেন। গনুর সকল অভিজ্ঞতার মধ্যে আমার আশ্চর্য বলিয়া মনে হইয়াছিল বন্য মহিষের দেবতা টারবারোর কথা। কিন্তু যেহেতু এই গল্পের একটি অদ্ভুত উপসংহার আছে, সেজন্য সে কথা এখন না বলিয়া যথাস্থানে বলিব। এখানে বলিয়া রাখি, গনু আমাকে যেসব গল্প বলিত তাহা রূপকথা নহে, তাহার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। গনু জীবনকে দেখিয়াছে, তবে অন্যভাবে। অরণ্য প্রাকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে আজীবন কাটাইয়া সে অরণ্য প্রকৃতির সম্বন্ধে একজন রীতিমতো বিশেষজ্ঞ ব্যক্তি। তাহার কথা হঠাৎ উড়াইয়া দেওয়া চলে না। মিথ্যা বানাইয়া বলিবার মতো কল্পনার শক্তিও গনুর আছে বলে আমার মনে হয় নাই। গ্রীষ্মকাল পড়িতে গ্র্যান্ড সাহেবের বটগাছের মাথায় পীরপৈতি পাহাড়ের দিক হইতে একদল বক উড়িয়া আসিয়া বসিল। দূর হইতে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে। একদিন অর্ধশুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পাতিয়া কাজ করিতেছি। মনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, নন্দলাল ওঝা গোলাওয়ালা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরে প্রায় 50 বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতো একটি টুলের উপর বসিল। বসাইয়া সে একটি পশমের থলে বাহির করিল। তাহার পর থলেটির ভিতর হইতে খুব ছোট একখানি জাতীয় 2টি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল। পরে কাটার সুপারি হাতে রাখিয়া 2 হাত একত্র করিয়া আমার সামনে মিলিয়া ধরিয়া সসম্ভ্রমে বলিল, সুপারি লিজিয়ে হুজুর। সুপারি ওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম। জিজ্ঞাসা করিলাম, কোথা হতে আসা হচ্ছে, কি কাজ? তাহার উত্তরে লোকটি বলিল, তাহার নাম নন্দলাল ওঝা, মৈথিল ব্রাহ্মণ। জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারি হইতে প্রায় 11 মাইল দূরে সুংঠিয়া দিয়ারাতে তাহার বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। সে আসিয়াছে তার বাড়িতে আগামী পূর্ণিমার দিন আমায় নিমন্ত্রণ করিতে। আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পদ্ধতি দিতে রাজি আছি? এই সৌভাগ্য কি তাহার হইবে? 11 মাইল দূরে এই রৌদ্রে নিমন্ত্রণ খাইতে যাবার লোভ আমার ছিল না, কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অজ্ঞতা রাজি হইলাম। তাছাড়া এদেশে গৃহসংস্থার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চার করিবার লোভও সংবরণ করতে পারিলাম না। পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘকাশের জঙ্গলের মধ্য দিয়া কাহাদের একটি হাতি আসিতেছে দেখা গেল। হাতি কাছারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের আমাকে লইয়া যাইতে পাঠাইয়া দিয়াছে। হাতি পাঠাইবার আবশ্যক ছিল না, কারণ আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময় পৌঁছিতে পারিতাম। যাহাই হোক, হাতিতে চড়াইয়া নন্দলালের বাড়িতে রওনা হইলাম। সবুজ বর্ণশীর্ষ আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে। দূর দূর নিগন্তগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিতে ঘিরিয়া যেন মায়ালোক রচনা করিয়াছে। আমি সে মায়ালোকের অধিবাসী। বহু দূর স্বর্গের দেবতা, কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার অদৃশ্য যাতায়াত। পথে চামটার বিল পড়িল। শীতের শেষেও শিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি। আর একটু গরম পড়িলে উড়িয়া পলাইবে। মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী, ফণি মনসা ঘেরা তামাকের ক্ষেত ও খোলায় ছাওয়া দিনকুটির। সুংঠিয় গ্রামের হাতি ঢুকলে দেখা গেল পথের দুধারে সারবন্দি লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য। গ্রামে ঢুকিয়া অল্প দূর পরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10খানা, সবাই পৃথক পৃথক, প্রকাণ্ড উঠানের মধ্যে ইতস্তত ছড়ানো। আমি বাড়িতে ঢুকিতেই 2বার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল। চমকাইয়া গিয়াছি। এমন সময় সহাস্য মুখে নন্দলাল ওঝা আসিয়া আমায় অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসাইল। চেয়ারখানে এদেশে শিশু কাঠের তৈয়ারি এবং এদেশে গ্রাম্য মিস্ত্রি হাতেই গড়া। তাহার পর 10-11 বছরের একটি ছোট মেয়ে আসিয়া
আমার সামনে একখানা থালা ধরিল। থালায় গোটা কতক আস্ত পান, আস্ত সুপারি, একটা মধুপর্কের মতো ছোট বাটিতে সামান্য একটু আতর, কয়েকটি শুষ্ক খেজুর। ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই। আমি আনাড়ির মতো হাসিলাম ও বাটি হইতে আঙ্গুরের আগায় একটু আতর তুলিয়া লইলাম মাত্র। মেয়েটিকে দু একটি ভদ্রতার সূচক মিষ্ট কথাও বলিলাম। মেয়েটি থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল। তারপর খাওয়ানোর ব্যবস্থা। নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতার সম্মুখে এমন আকারে একখানি পিতলের থালা আসিল, যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপূজার বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতের কানের মতো পুরি, বাথুয়ার শাক ভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই, পেড়া। খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই। আমায় দেখিবার জন্য উঠানের লোকে লোকারণ্য হইয়া গিয়াছে। ও আমার দিকে এমনভাবে চাহিতেছে যে আমি যেন এক অদৃষ্টপূর্ব জীব। শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা। সন্ধ্যার পূর্বে উঠিয়া আসিবার সময় নন্দলাল একটি ছোট থলি আমার হাতে দিয়া বলিল, হুজুরের নজর। আশ্চর্য হইয়া গেলাম। থলিতে অনেক টাকা, 50-এর কম নয়। এত টাকা কেহ কাহাকে নজর দেয় না। তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয়। নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি খুলিয়া একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরিয়া দিয়া বলিলাম, তোমার ছেলেপুরুদের বেড়া খাইতে দিও। নন্দলাল কিছুতেই ছাড়িবে না। আমি সেই কথায় কান না দিয়াই বাহিরে আসিয়া হাতের পিঠে চড়িলাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাছারিতে গেল, সঙ্গে তাহার বড় ছেলে। আমি তাহাদিগকে সমাদর করিলাম, কিন্তু খাইবার প্রস্তাবে তাহার রাজি হইল না। শুনিলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তের প্রস্তুত কোনো খাবারই খাইবে না। অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে আমার নিকট কথা পারিল। তাহার বড় ছেলে ফুলকিয়া বৈহারে তহসিলদারির জন্য উমেদার, তাহাকে আমায় বহাল করিতে হইবে। আমি বিস্মিত হইয়া বলিলাম, কিন্তু ফুলকিয়ার তহসিলদার তো আছে, সেই পোস্ট তো খালি নেই। তাহার উত্তরে নন্দলাল আমাকে চোখ ঠাড়িয়া ইশারা করিয়া বলিল, হুজুর, মালিক তো আপনি, আপনি মনে করলে কি না হয়। আমি আরো অবাক হইয়া বলিলাম, সে কিরকম কথা? ফুলকিয়ার তহসিলদার তো ভালোই কাজ করিতেছে, তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে? নন্দলাল বলিল, কত রুপয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন, আমি আজ সাজেই হুজুরকে পৌঁছে দেব। কিন্তু আমার ছেলেকে তহসিলদারে দিতে হবেই হুজুর। বলুন কত হুজুর? 500? এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি। এদেশের লোক যে এমন ধরিবাজ তাহা জানিলে কখনোই ওখানে যাই। আচ্ছা, বিপদে পড়িয়াছি বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলিয়াই বিদায় করিলাম। বুঝিলাম নন্দলাল আশা ছাইল না। আর একদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমায় অপেক্ষায় দাঁড়াইয়া আছে। কি কুক্ষণে উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়াছিলাম, দুখানা পুরি খাওয়াইয়া সে যে আমার জীবন এমন অতিষ্ঠ করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া মারাই। নন্দলাল আমাকে দেখিয়া মিষ্টি মোলায়েম হাসিয়া বলিল, নমস্কার হুজুর। তারপর এখানে কি মনে করে? হুজুর সবই জানেন। আমি আপনাকে 1200 টাকা নগদ দেব, আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন। তুমি পাগল নন্দলাল, আমি বহাল করিবার লোক নই। যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো, তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়ব কোন অপরাধে? বলিয়াই বেশি কথা না বাড়াইয়া ঘোড়া ছুটাইয়া দিলাম। ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমারও ও স্টেটের মহাশত্রু করিয়া তুলিলাম। তখনও বুঝি নাই নন্দলাল কিরূপ ভয়ানক প্রকৃতির মানুষ। ইহার ফল আমাকে ভালো করিয়াই বুঝিতে হয়েছিল। 19 মাইল দূরবর্তী ডাকঘর হইতে ডাক আনা এখানকার এক অতি আবশ্যক ঘটনা। অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়া সপ্তাহে 2 বার মাত্র ডাকঘরের লোক যাইত। মধ্য এশিয়া জনহীন, দুস্তর ও ভীষণ টাকমাকান মরুভূমির তাঁবুতে বসিয়া বিখ্যাত পর্যটক সোয়েন হেডিনও বোধ হয় এমনই আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন। আজ 8-9 মাস এখানে আসিবার ফলে দিনের পর দিন, রাতের পর রাত এই জনহীন বনপ্রান্তরে সূর্যাস্ত, নক্ষত্ররাজি, চাঁদের উদয়, জ্যোৎস্না ও বনের মধ্যে নীল গায়ে দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে যোগ হারাইয়া ফেলিয়াছে, ডাকের চিঠি কয়েকখানির মধ্য দিয়া আবার তাহার সহিত একটা সংযোগ স্থাপিত হইত।
নির্দিষ্ট দিনে জওহরলাল সিং ডাক আনিতে গিয়াছে। আজ দুপুরে সে আসিবে। আমিও বাঙালি মোহরি বাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে চাহিতেছি। কাছারি হইতে মাইল 1.5 দূরে একটা উঁচু ডিবির উপর দিয়া পথ। ওখানে আসিলে জওহরলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায়। বেলা দুপুর হইয়া গেল, জওহরলালের দেখা নেই। আমি ঘন ঘন ঘর বাহির করিতেছি। এখানে আপিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয়। বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরি চিঠিপত্রে উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারে আদায় হিসাব নিরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিগ্রি ডিসমিস করা, পূর্ণিয়া মুঙ্গের ভাগলপুত্র প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে। ওই সকল স্থানের উকিল ও মামলা তদরিকাদের রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া, আরও নানা প্রকার বড় ও খুচরা কাজ প্রতিদিন নিয়ম মতো না করিলে 2-3 দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিতে প্রাণান্ত হইয়া ওঠে। ডাক আসিবার সঙ্গে সঙ্গে আমার একরাশ কাজ আসিয়া পড়ে। শহরে নানা ধরনের চিঠি, নানা ধরনের আদেশ, অমুক জায়গায় যাও, অমুকের সঙ্গে অমুক মহলের বন্দোবস্ত করো ইত্যাদি। বেলা 3টার সময় জওহরলালের সাদা পাগড়ি রোদ্রে চকচক করিতেছে দেখা গেল। বাঙালি মোহরি বাবু হাঁকিলেন, ম্যানেজার বাবু আসুন, ডাক পেয়াদা আসছে, ওই যে। আপিসের বাহিরে আসিলাম। ইতিমধ্যে জওহরলালের আবার ঢিবি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। আমি অপেরা গ্লাস আনাইয়া দেখিলাম, দূরে জঙ্গলের মধ্যে দীর্ঘ দীর্ঘ ঘাসের ও বনঝাউয়ের মধ্যে সে আসিতেছে বটে। আর আপিসের কাজে মন বসিল না। সে কি আকল প্রতীক্ষা! যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে, তাহার মূল্য তত বেশি। এ কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য। প্রাথিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই। কিন্তু জগতে অধিকাংশ জিনিসের ওপরই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি। জওহরলালকে কাছারির সামনে একটা অপসীর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল। আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম। মোহরিবাবু আগাইয়া গেলেন। জওহরলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠি তাহার বাড়ি করিয়া মোহরিবাবুর হাতে দিল। আমারও খান 2 পত্র আছে, অতি পরিচিত হাতের লেখা। চিঠি পড়িতে পড়িতে চারিপাশের জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম। কোথায় আছি? কখনো ভাবি নাই আমি এখানে কোনোদিন থাকিব। কলিকাতার আড্ডা ছাড়িয়া এমন জায়গা দিনের পর দিন কাটাইব। একখানা বিলাতি ম্যাগাজিনে গ্রাহক হইয়াছি, আজ সেখানে আসিয়াছে। মোড়কের উপরে লেখা উড়োজাহাজের ডাকে। জনাকীর্ণ কলিকাতা শহরের বুকে বসিয়া 20 শতাব্দীর ওই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বুঝা যাইবে? এখানে নির্জন বন প্রদেশ সকল বিষয়ে ভাবিবার ও অবাক হইবার অবকাশ আছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা সে অনুভূতি অনায়ন করে। যদি সত্য কথা বলিতে হয়, জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এখানে আসিয়াই পাইয়াছি। কত কথা মনে জাগে, কত পুরনো কথা মনে হয়, নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগ করি নাই। এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যেও সে আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিতেছে দিন দিন। অথচ সত্যই আমি প্রশান্ত মহাসমুদ্রে কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই। বোধহয় 32 মাইলের মধ্যে রেল স্টেশন, সেখানে ট্রেনে চড়িয়ে 1 ঘন্টার মধ্যে পূর্ণিয়া যাইতে পারি, 3 ঘন্টার মধ্যে মুঙ্গের যাইতে পারি। কিন্তু প্রথম তো রেল স্টেশন যাইতেই বেজায় কষ্ট। সে কষ্ট স্বীকার করিতে পারি। যদি পূর্ণিমা বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে, এমনই দেখিতেছি কোনো লাভই নাই। না আমাকে সেখানে কেউ চিনে, না আমি কাউকে চিনি। কি হইবে গিয়া? কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধু বান্ধবের সঙ্গে গল্প আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিয়াছি এই জীবন আমার পক্ষে অসহ্য। কলিকাতাতে আমার সব, পূর্ণিয়া বা মুঙ্গেরে কে আছে, কে সেখানে যাইব? কিন্তু সদর আপিসের বিনা অনুমতিতে কলিকাতা যাইতে পারি না। তাছাড়া অর্থব্যয় এত বেশি যে 2-5 দিনের জন্য যাওয়া পোষায় না। কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল, যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল, তারপর হইতে ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনেও না, চৈত্রে না, বৈশাখে না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনি নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম
বা জলকষ্ট বলিলে এই বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝানো যাইবে না। উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিশনপুর, পূর্বে ফুলকিয়া বৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গল মহলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িলে জল পাওয়া যায় না, যদি বালির উনুই হইতে কিছু কিছু জল ওঠে। ছোট এক বালতি জল কুয়ায় জমিতে 1 ঘণ্টার উপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়িয়া গিয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা, সে আমাদের মহলের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণচিহ্ন বিদ্যমান। বালি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায় তাহারই লোভে কত দূরে গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালিকাদা ছানিয়া 8 কলসিটাকে ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী স্থানীয় নাম মিছি নদী আমাদের কোনো কাজে আসে না, কারণ আমাদের মহাল হইতে বহু দূরে। কাছারিতেও কোনো বড় ইদারা নাই। ছোট যে বালির পাতাকুটি আছে তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়াই বিষম সমস্যার কথা দাঁড়াইল। 3 বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুরে বাহির দাঁড়াইয়া তামাভ্র অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বনঝাউ ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধার যেন দাউ দাউ করে জ্বলিতেছে। মাঝে মাঝে আগুনের হুলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যে এরূপ দ্বিপ্রহরের রৌদ্রের ভয়ানক রুদ্ররূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। এক দিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এসব দেশে চৈত্র বৈশাখ মাস, পশ্চিমে বাতাসের সময় কাছারি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলিরাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধুনিয়া টহলদার আসিয়া জানায়, কুয়ামে পানি নেই সে হুজুর। কোনো কোনো দিন ঘণ্টাখানিক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভিতর হইতে 8 বালতি তরল কদর্ম স্নানের জন্য আমার সামনে আনিয়া ধরে। সেই ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পিছনে একটি হরিতকি গাছের তলায় স্বল্প ছায়া দাঁড়াইয়া আছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল, দুপুরের এমন চেহারা কখনো দেখি নাই তো। এ জায়গা হতে চলিয়া গেলে আর কোথাও দেখিব না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খরা রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এ রুদ্রমূর্তি তাহার নাই। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে চাহিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে। জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাসমুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তারই ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধাটলাইয়ার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া প্রতি তৃণপত্রের শিরা উপশিরায় সব রসটুকু শুকিয়া ঝামা করিয়া দিক দিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিয়াছে ধ্বংসের এক তাণ্ডবলীলা। চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরের সর্বোচ্চ কম্পমান তাপ তরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরে কখনো কখনো এখানে আকাশে নীল দেখিলাম না। তামাভ্র কটা শূন্য, একটি চিল, শকুনিও নাই। পাখির দল দেশ ছাড়িয়া পালাইয়াছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরের। খর উত্তাপকে অগ্রাহ্য করিয়া সে হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সোয়েন হেডিনের বিখ্যাত টাকলামাকান মরুভূমি দেখি নাই, গোবি দেখি নাই, কিন্তু এখানে মধ্যাহ্নে রৌদ্র ভৈরব রূপের মধ্যে সেসব স্থানে অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারি হইতে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকাইয়া যায়নি। কিন্তু সে জল কাহারও কোনো কাজ হয় না। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুড়িয়া পুনরায় তীরে উত্তীর্ণ হবার আশা বড়ই কম।
আরেকটি কারণ এই যে জলটা খুব ভালো নয়, স্নান বা পানের আদৌ উপযুক্ত নয়। জলের সঙ্গে কী জিনিস মেশানো আছে জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডটির পাশের উঁচু বালিয়াড়ি ও বনঝাউয়ের জঙ্গলের মধ্যে উপস্থিত হইয়াছি। পিছনে গ্র্যান্ড সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারে খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম, এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই, যত কাদা হোক, ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। কুণ্ডির চারিধারে কাদার উপর ৮-১০টা ছোট বড় সাপ, অন্যদিকে ৩টি প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত, করাত ও শঙ্খচিত শ্রেণীর, যাহা এদেশে সাধারণত দেখা যায়। মহিষ দেখিয়া মনে হইল এ ধরনের মহিষ আর কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লোম, বিপুল শরীর। কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই, তবে এই মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম, চোরের খাজনা ফাঁকি দেবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়া মুনীশ্বরের চিং চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথাটা বলিতেই সে চমকাইয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর? হনুমান যে খুব বাঁচিয়া দিয়াছেন আজ। ও পোষা ভৈষ নয়, ও হলো আরণ, বুনো ভৈষ হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। ও অঞ্চলে কোথাও জল নেই তো জলকষ্টে পড়ে এসেছে। কাছারিতে তখনই কথাটা রাষ্ট্র হইয়া গেল। সকলকেই এক বাক্যে বলিল, উহ হুজুর, খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে, বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নেই। আর এই সন্ধ্যাবেলা নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড়া ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটা যা মনোজ জানোয়ারের জলপনের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রে ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তে দাবদাহ যত প্রচণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে। নীলগাই ও বুনো শুয়োর তো আছেই, কারণ শেষের 2 প্রকার জানোয়ার এ জঙ্গলে অত্যন্ত বেশি। আমি নিজে আর একদিন জ্যোৎস্নারাত্রে ঘোড়া করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে 3-4 জন সিপাহী ছিল, 2-3টি বন্দুকও ছিল। সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনায় ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বনপ্রান্তরের। আরও কল্পনা করতে লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার। অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা প্রায় অসম্ভব। উষ্ণ বাতাস, অর্ধশুষ্ক কাশ ডাটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছে। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিকবিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে 2টি নীলগাই, অন্যদিকে 2টি হায়না। নীলগাই 2টি একবারে হায়নাদের দিকে চাহিতেছে, হায়নারা একবার নীলগাই 2টির দিকে চাহিতেছে। আর 2 দলের মাঝখানে 2-3 মাস বয়সের এক ছোট নীলগাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার পবিত্রী হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও 1 ফোঁটা জল নাই। এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বনপ্রান্তরের মাঝে মাঝে লোকে দিক হারাইয়া গিয়েও পথ ভুলিয়া যাইত। এখন এইসব পথহারা পথিকদের জলাভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বইবার হাতে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও 1 বুন্দে জল নাই। এক আধটা শুষ্ক প্রায় কুণ্ড যেখানে আছে, অনভিজ্ঞ দিকপ্রান্ত পথিকের পক্ষে সেই সব খুঁজে পাওয়া সহজ নয়। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। আসছিল এর 2য় পর্ব। আমরা গল্প পাঠ করছি, আপনাদের কাছে গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।